এইখানে পিআর নিয়ে যে আলোচনাটা হচ্ছে, পিআর এর আলোচনাটা ফর্মুলাটার ক্ষেত্রে অনেক, এবং এই গভর্নমেন্ট না থাকলে সুবিধা হয় কার? এই গভর্নমেন্টের বিরুদ্ধে আওয়ামী লীগ, ইন্ডিয়া সবাই। তো এবং পিআর এর প্রক্রিয়াটা প্রথমত যেভাবে এখানে তারা আনছে, কোন দেশের ইন্ধনে আনছে এটা আমরা সবাই জানি। কোন দেশের বলেন, আজকে আপনি কয়েকটা পত্রিকা দেখবেন যেটা স্টোরি করছে, নিউজ করছে যে এখানে আপনার ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নামছে জামাত। এখন ভারত বিরোধী ভারতীয় রাজনীতি আমরা দেখছি, আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি আমরা দেখছি। তো ফলে এখানে আপনার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে কিছু কেওয়াজ থাকে, সেই কেওয়াজের বাইরে একটা হলো দলীয় স্বার্থ আর একটা হলো জাতীয় স্বার্থ। আপনি এখন আপনার রাজনৈতিক দল হিসেবে আপনার যে ভোট যেই অবস্থা, সেটাকে আপনি মেনে না নিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় নিজের আধিপত্য বিস্তার করার জন্য আপনি যদি বিভিন্ন ফর্মুলা নিয়ে আসেন, যেখানে দীর্ঘদিন যাবৎ মানুষ ভোটাধিকার বঞ্চিত, একটা নির্বাচন হওয়া জরুরি যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে, কিন্তু সেখানে আপনি এমন কতগুলো পদ্ধতির কথা বলছেন যেটা এই মুহূর্তে বাংলাদেশে ফিজিবল না। টাইটানিক জাহাজ আপনি নামাইতে চান ধরেন, খুব ভালো কথা, পিআর খুব ভালো জিনিস, কিন্তু সেটা তো বুড়িগঙ্গা নদীতে চলার মতো না। আপনি পিআর করতে চান, ভালো কথা, আপনি আপনার ম্যানিফেস্টোতে দেন, জনগণকে বলেন, জনগণ যদি অ্যাকসেপ্ট করে আপনি পরবর্তী সময়ে যখন আপনি এই ম্যান্ডেট নিয়ে আসবেন আপনি আপনার মতো করে করেন এটা। তো তা না করে এখন আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছি, এখানে একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। এই পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আমাদের প্রথম কাজ হলো জাতীয় স্বার্থের আলোকে রাজনীতি করা, নট দলীয় স্বার্থের আলোকে। তো ফলে আপনারা 5 তারিখের পরে যেখানে 100% বিরোধিতার আর রাজনীতি করার কোনো সুযোগ নাই, যেখানে আপনার রাজনীতি করুন কে কত ভালো পলিসি জনগণকে অফার করতে পারেন তার আলোকে, সেখানে আপনারা এখন যে মাঠে নামতেছেন আন্দোলন করতে, তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আবার এট দ্য সেম টাইম আন্দোলন করছে না মাঠে, দেখছেন না আপনারা? তো এখন ক্ষমতায় কারা আছে? এখন ক্ষমতায় একা জামাত নাই, সর্বদলীয় সরকার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশে মানে রাষ্ট্রীয় কাঠামোর জামাত কি নাই? জামাত তো আছে। তাহলে আপনি ক্ষমতার অংশে থেকে আপনি কিভাবে আন্দোলনে নামেন? সেটা তো আওয়ামী মডেল, আওয়ামী লীগ তো এই জিনিস দেখাইছে এবং জনগণ এটা প্রত্যাখ্যান করে, এটা পছন্দ করে না। আপনার 5 তারিখের পরে আমাদের যাওয়া দরকার হলো যে জায়গাতে, সেটা হলো এই যে পেশি শক্তি দেখানো, লোক জমায়েত, এগুলোর বাইরে ডায়ালগের কালচারে প্রবেশ করার কথা। ঠিক আছে, আপনার সাথে আমার একটা মতভিন্নতা আছে, আমি মনে করি এটা সমাধানটা এইভাবে হবে, আপনি মনে করেন এইভাবে হবে, লেটস ডায়ালগ, এবং এর মধ্যে সবচেয়ে বেটার অপশন যেটা সেটা উইন করবে। তো তা না করে আপনারা নিজেদের স্বার্থের আলোকে সব কিছুকে রিজনিং করার জন্য, সেটাকে যৌক্তিক করার জন্য পেশি শক্তি দেখানো, লোকবল দেখানো, এই যে নিজেদের জনগণকে, নিজেদের সমর্থকদেরকে জনগণ আমাদের সাথে আছে বলে চালিয়ে দেওয়া, এই রাজনীতিটা 5 তারিখের পরে এই জেনারেশন আর দেখতে চায় না। এই জেনারেশন একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়, জনগণ ভিত্তিক না। আমরা প্রচুর জনগণের কথা শুনছি, হ্যাঁ, জনগণ এইটা একেবারে ছোট করে নাগরিক ভিত্তিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? নাগরিক ভিত্তিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো আপনি কি বিশ্বাস করেন, আপনার কি ইডিওলজি, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনার রাষ্ট্র আপনার অধিকার নিশ্চিত করছে কিনা, আপনার নাগরিক অধিকার দিচ্ছে কিনা। লাস্ট প্রশ্ন, এই যে আন্দোলন তো শুরু করছে, আপনারা আমার কথা শুনে তার আন্দোলনটা বন্ধ হয়ে যাবে না, সেটার কোনো প্রভাব পড়বে মনে করছেন নির্বাচনে? আবার অন্য দল রাস্তায় নামে কিনা, এই আন্দোলন বড় হয় কিনা, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা? এখানে পলিটিক্সে এই আন্দোলনে যারা নামতেছে তারা অলরেডি ব্যাকফুটে থেকে নামতেছে। কারণ আমি বললাম যে আপনি ক্ষমতার অংশীদার থাকা অবস্থায় আন্দোলন করে, এটা জনগণ ভালোভাবে নেয় না। এটা লোক দেখানো আন্দোলন, আন্দোলন ক্রেডিবিলিটি নষ্ট করবে। ওকে, অনেক ধন্যবাদ আপনারা দুজনকে। প্রিয় দর্শক, কথা বললে আসলে